আচ্ছা, তো গত ক্লাসে আমরা পড়ছিলাম যে স্টিল তৈরির জন্য কি কি মেইন উপাদান লাগে। একটা তার আকরিকটা দেখতে এরকম, আর একটা কোক মানে রান্না করা কয়লা, সেটা দেখতে এরকম। এখন আজকে আমরা বিস্তারিত দেখবো যে কিভাবে আমরা স্টিলটা তৈরি করব, তার স্টেপ গুলো দেখবো। প্রথম যে স্টেপটা সেটা স্টিলকে তৈরি করার জন্য প্রথমে আগে আয়রনকে গলাইতে হবে। আকরিকে যে আয়রন আছে সেই আয়রনটাকে বের করে গলাইতে হবে, সেটাকে বলে আয়রন মেকিং। তারপরে সেটাকে আমরা নেক্সট আরেকটা স্টেপে নিয়ে যাব, সেখানে আমরা আয়রন মেকিং না স্টিল মেকিং, স্টিল বানাবো। এরপরে আমরা স্টিল বানানোর পরে সেটাকে কাস্টিং করব বা ঢালাই করব, এরপরে আমরা রোলিং করে মেইন প্রোডাক্টটা পেয়ে যাব। তো এখন আমরা প্রত্যেকটা প্রসেস নিয়ে বিস্তারিত যদি বলি, আয়রন মেকিংটা কি জিনিস, কিভাবে করা হয়। আয়রন মেকিংটাই একটা চুল্লি ইউজ করা হয়, যে চুল্লিটার নাম ব্লাস্ট ফার্নেস। এটা তোমাদের পরিচিত হওয়ার কথা, টিভিতে অ্যাডভার্টাইজে বারবার শুনতে থাকো, অ্যাডভার্টাইজে যে ব্লাস্ট ফার্নেস চুল্লিতে তারা স্টিল বানায়। কিভাবে বানায়? ব্লাস্ট ফার্নেসের মধ্যে যত মেইন উপাদান আছে, যেমন মেইন উপাদান কি কি ছিল, কোক ছিল, তারপরে আকরিক, যেমন যে কোনো একটা আকরিক, ধরো হেমাটাইট, সেই হেমাটাইট, এবং আর একটা জিনিস লাইমস্টোন, এটা অ্যাড করার পরে এখানে এগুলো সব গরম অবস্থায়, হ্যাঁ, এগুলো কিন্তু অলরেডি কুক মানে অনেক গরম অবস্থা, কুক মানেই গরম অবস্থায় কয়লাটা, প্রত্যেকটাই খুব গরম অবস্থায় আছে। এখন এই গরম অবস্থায় নিচখানে থাকার সময় আমরা বাইরে থেকে কোনো আগুন দেই না, বাইরে থেকে কিন্তু কোনো আগুন দেওয়ার কোনো রাস্তা নেই, বাইরে থেকে আগুন দেওয়া হয় না। এখানে বাইরে থেকে যেটা দেওয়া হয় সেটা যে গরম বাতাস প্রবাহিত করা হয়। গরম বাতাস যদি এই গরম কয়লার সাথে মিক্স হয়ে যায়, তখন কি টেম্পারেচার বাড়বে না কমবে? বলো। বাড়বে। মানে এখানে কিন্তু তোমরা যেভাবে পাতিলে আগুন ধরাও, পাতিলের নিচ দিয়ে চুলা জ্বালাও, এই চুলা কিন্তু সেরকম চুলা না। এখানে এই কোকটা ভিতরে দেওয়া হয়, কোকটাই জ্বালানি হিসেবে কাজ করে, সে নিজেই অনেক উত্তপ্ত, তার উপরে যদি গরম বাতাস দেই তখন খুব দ্রুত আগুন ধরে যাবে, গলে যাবে, টেম্পারেচার বেড়ে যাবে। ওকে, তাহলে এই টেম্পারেচারে তখন সে গলিত হয়ে, গলিত লোহা সেটা নিচে আস্তে আস্তে জমা হবে। গলিত লোহাটা একটু ভারী, এই জন্য এটা নিচে জমা হবে, আর এর সাথে কিছু ভেজাল থাকবে, আকরিকের সাথে যে ভেজাল গুলা ছিল সেই ভেজাল গুলা উপরে জমা হবে। ভেজাল গুলাকে বলতেছি আমরা স্লাগ। ভেজাল গুলা ভাসে কারণ এটা হালকা আয়রনের তুলনায়, আয়রনটা ভারী দেখে আয়রনটা নিচে জমা হয়। তো এই মোল্টেন আয়রনটাকে আমরা এখান থেকে পৃথক করে নেই, এটাকে আমরা বলি পিগ আয়রন। তার মানে এই স্টেপে আউটপুট কি পিগ আয়রন। তার মানে এখানে যে গলিত যে আয়রনটা পাবো সেটার নাম পিগ আয়রন। ওকে, তো এখন ব্লাস্ট ফার্নেসে যেসব জিনিস আমরা দিছি, এই জিনিসগুলো দেওয়াটাকে বলে, লোড করাটাকে বলে চার্জ করা। দেখো, চার্জ করা বলতেছে মানে লোড করতেছে, একটা সাইজে, নির্দিষ্ট সাইজ আছে, একটা সাইজে কেটে তারপরে এর ভিতরে লোড করা হয়। আচ্ছা, ওকে, এরপর এর ভিতরে কি কি রিয়াকশন ঘটে সেটা যদি দেখি, যে আসলে এর ভিতরে কোন কোন রিয়াকশনের মাধ্যমে কিভাবে আয়রনটা আলাদা হয় আকরিক থেকে, সেটা যদি দেখো, সেখানে প্রথমে Fe2O3, এটা কোথা থেকে আসছে বলো তো? এখানে কি Fe2O3 দিছি? এই যে তিনটে জিনিসের মধ্যে কি Fe2O3 আছে? হেমাটাইট, হ্যাঁ, আকরিক, যেটা আকরিকের সংকেত এখানে লিখছি। আর কার্বন মনোক্সাইডটা কোথা থেকে পাইলো সে? কোক থেকে। হ্যাঁ, কোক থেকে। কোকটা অক্সিজেনের সাথে, এই যে অক্সিজেন দিছি না, সেই অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করছে। কোক মানে আসলে কয়লা, কয়লা মানে আসলে কার্বন। তো এই কথাটা কি আনসার দিছো? তো আইডি 10। আচ্ছা, তাহলে এই আয়রন অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড তৈরি করতেছে, সেই কার্বন ডাই অক্সাইডটা এখান থেকে ওয়েস্ট গ্যাস হিসেবে বের হয়ে যায়, আর এখান থেকে এইটা কনভার্ট হয়ে এইটাই পরিণত হচ্ছে, ফেরিক অক্সাইডে পরিণত হচ্ছে।
সেই ফেরিক অক্সাইডটা আবার কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে আর একটা অক্সাইডের আয়রন অক্সাইড তৈরি হচ্ছে, সেই আয়রন অক্সাইডটা আবার কার্বন ডাই মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে শুধুমাত্র আয়রনটা আলাদা করে ফেলবে। তো এইভাবে করে আয়রনটা আস্তে আস্তে আলাদা হয়ে যায়। স্যার এটা কি স্যার একভাবেই হচ্ছে? একভাবে মানে মানে স্যার চেইন রিঅ্যাকশন ভাবে হচ্ছে কি? আসলে জিনিসটা চেইন রিঅ্যাকশন বলতে তো আসলে অন্য জিনিস, এটা চলতেই থাকবে এরকম কিছু না। কিন্তু আলটিমেটলি প্রথমে জিনিসটা এইটা কনভার্ট হয়, তারপরে কনভার্ট হয়ে এটাই হয়, এইটা কনভার্ট হয়ে এটা হয়, এরপরে এটা আর কনভার্ট হয়। এটা তো আয়রন আলাদা হয়েই গেল। কোন তাপমাত্রায় কোনটা হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে যে 850 ডিগ্রি ফারেনহাইটে এই রিঅ্যাকশন ঘটতেছে, 1100 ডিগ্রি ফারেনহাইটে এই রিঅ্যাকশন ঘটতেছে। এখানে এফিওটা ডিরেক্টলি কার্বনের সাথে বিক্রিয়া করো, কার্বন আয়রনটাকে আলাদা করতে পারে, যেটা 1300 ডিগ্রি ফারেনহাইটে হয়। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা এখানে লাইমস্টোন দিয়েছিলাম। লাইমস্টোন মানে হচ্ছে ক্যালসিয়াম কার্বন। যে ক্যালসিয়াম কার্বনেটটা এত ডিগ্রি ফারেনহাইটে ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে, সেই ক্যালসিয়াম অক্সাইডটা এখানে আয়রন পাইরিট, এটা হচ্ছে আর এক ধরনের আয়রনের আকরিক। তো সেই আয়রন পাইরিটের সাথে বিক্রিয়া করে একটা অদক্ষেপ বানাচ্ছে, এফিও তৈরি করতেছে। এই এফিওটা আবার এখানে কার্বন মনোক্সাইডের সাথে বিক্রিয়া করে আয়রন আলাদা করে। তো এই হচ্ছে এর ভিতরে কি কি রিঅ্যাকশন ঘটতেছে তার বর্ণনা। তাহলে আমরা বুঝলাম যে আয়রন মেকিং স্টেপে ব্লাস্ট ফার্নেসের মধ্যে কি কি রিঅ্যাকশনের মাধ্যমে মোল্টেন আয়রনটা তৈরি হয়। এখন এই যে মোল্টেন আয়রন বা পিগ আয়রন যেটা তৈরি হলো, সেই পিগ আয়রনের মধ্যে আসলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে অনেক বেশি কার্বন কন্টেন্ট থাকে। স্টিলের কার্বন কন্টেন্ট কম থাকে না বেশি থাকে? স্যার কম থাকে। কম থাকতে হবে। তাহলে আমাকে স্টিল বানাইতে হলে কার্বন কন্টেন্টটা কমাইতে হবে। সেটা কিভাবে কমাবো? সেটার জন্য নেক্সট স্টেপ স্টিল মেকিং। তো স্টিল মেকিংটা হচ্ছে নতুন একটা চুল্লি ইউজ করা হয়। তাহলে স্টিল মেকিং মানেটা হচ্ছে কি, আগে যে পিগ আয়রনটা তৈরি করছিলাম সেই পিগ আয়রনের যে কার্বন ছিল সেই এক্সেস কার্বনটাকে আমরা সরাই ফেলি এবং সেটাকে স্টিল বানাবো। এটা নতুন একটা চুল্লিতে করা হয়। আগের চুল্লি আলাদা, সেটা আয়রন মেকিং এর জন্য আলাদা চুল্লি, আর স্টিল মেকিং এর জন্য আলাদা চুল্লি। স্টিল মেকিং এর চুল্লিটা দেখতে এরকম, যেটাকে বিভিন্ন টাইপের চুল্লি পাওয়া যায়। স্টিল মেকিং করার জন্য বিভিন্ন টাইপের চুল্লি পাওয়া যায়। এখানে একটা চুল্লির উদাহরণ দেওয়া আছে, বেসিক অক্সিজেন কনভার্টার। এরকম আরো একটা চুল্লির উদাহরণ দেওয়া আছে, আরো থাকতে পারে। তো এখানে দুইটার উদাহরণ দেওয়া আছে, দুইটার যে কোনো একটা যে কোনো কোম্পানিতে ইউজ হয়। নর্মালি আগে বা বর্তমানে বেশিরভাগ কোম্পানিতে যেটা ইউজ হয় সেটা হচ্ছে যে স্টিল মেকিং এর জন্য তারা বেসিক অক্সিজেন ফার্নেস অথবা বেসিক অক্সিজেন কনভার্টার নামে চুল্লিটা ইউজ করে। এই চুল্লিতে দেওয়ার আগে পিগ আয়রনটা এর ভিতরে দিবা। এই পিগ আয়রনটা দেওয়ার আগে তুমি চাইলে এতে কিছুটা মডিফাই করতে পারো। পিগ আয়রনটা আগের যে পিগ আয়রনটা বানাইছো সেই পিগ আয়রনটাকে স্টিল মেকিং প্রসেসে দেওয়ার আগে তুমি কিছু প্রি ট্রিটমেন্ট করতে পারো। কেন প্রি ট্রিটমেন্ট করবো? কারণ পিগ আয়রনের ভিতরে সিলিকন থাকতে পারে, সিলিকনকে আলাদা করতে হবে, ফসফরাস থাকতে পারে, ফসফরাসকে আলাদা করতে হবে। তো কিভাবে আলাদা করবো? দেখো, সিলিকনকে আলাদা করার জন্য আয়রন অক্সাইড অ্যাড করবো, ফসফরাসকে আলাদা করার জন্য লাইম অ্যাড করবো, সালফারকে আলাদা করার জন্য ম্যাগনেসিয়াম অ্যাড করবো। এইগুলো হচ্ছে প্রি ট্রিটমেন্ট প্রসেস। তার মানে প্রি ট্রিটমেন্ট তুমি যদি চাও তাহলে করতে পারো। প্রি ট্রিটমেন্ট করার পরে তুমি তারপরে হচ্ছে এটাকে এই নতুন চুল্লিতে ইনসার্ট করবে। তাহলে তুমি সেই নতুন চুল্লির ভিতরে মোল্টেন আয়রন দিবা, আর দিবা 5/1 দিবা হচ্ছে স্টিলের ভাঙাড়ি। গত ক্লাসে বলছিলাম স্টিলের ভাঙাড়ি দেখতে কিরকম। তাহলে এখানে আমি কি কি দিচ্ছি? একটা দিচ্ছি হচ্ছে তার মোল্টেন আয়রন বা পিগ আয়রন, তারপরে দিলাম হচ্ছে স্টিলের ভাঙাড়ি, আর একটা নতুন জিনিস দিব সেটা হচ্ছে ফ্লাক্স। ফ্লাক্স মানে কি এখানে দেওয়া আছে? ফ্লাক্স মানে হচ্ছে বার্নড লাইম অথবা ডলোমাইট। এটা কেন দেয়? এটা হচ্ছে এই যে আয়রনের ভিতরে যে ভেজাল জিনিস থাকে, ইম্পিউরিটিস থাকে, সেই ইম্পিউরিটিসটা এই ফ্লাক্স দূর করে। কিভাবে দূর করে? সে নিজের গায়ের সাথে লাগাইয়া স্ল্যাগ বানায়। দেখছো, ইম্পিউরিটিসটা সে নিজে অ্যাবজর্ব করে স্ল্যাগ বানায়। এর মাধ্যমে উপরে ভেজাল গুলা জমা হয় আর নিচে স্টিলটা জমা হয়। তার মানে বুঝতে পারছো? তাহলে আমরা কি কি দিলাম? আমরা হচ্ছে দিলাম পিগ আয়রন,
তারপরে দিলাম আমরা স্টিলের ভাঙাড়ি, আর দিলাম হচ্ছে আমরা ফ্লাক্স। এই তিনটা দিলাম। দেওয়ার পরে এখানে টেম্পারেচার আরো বাড়াইতে হবে। এখানে আগুনটা জ্বালাবো কিভাবে? এখানে আগুন জ্বালানোর সিস্টেমটা ডিফারেন্ট আগেরটার তুলনায়। এখানে একটা নল ইউজ করবো, যে নলটার নাম হচ্ছে লেন্স। যে লেন্স দ্বারা আমরা পিওর অক্সিজেন সাপ্লাই দিব, 99% পিওর অক্সিজেন সাপ্লাই দিব। তাহলে অক্সিজেন যদি পাই তাহলে আগুন কি ধরে না নিভে যায়? স্যার ধরে স্যার। ধরবে স্যার। আরো হ্যাঁ ধরে। এবং যেহেতু পিওর অক্সিজেন দিচ্ছ, 99% পিওর অক্সিজেন দিচ্ছ, এখানে টেম্পারেচার আরো বেড়ে যাবে। সেই টেম্পারেচারে স্টিলের ভাঙাড়ি গলে গিয়ে স্টিল তৈরি হবে। এবং সেখানে আস্তে আস্তে যত টেম্পারেচার বাড়বে তত কার্বনের কন্টেন্টটা কমতে থাকবে। তো এভাবে করে আমরা যেটা পাইছি এটা হচ্ছে মোল্টেন স্টিল। সেই মোল্টেন স্টিলটাকে ট্যাপ হোলের মাধ্যমে পৃথক করা হয়। কিভাবে পৃথক করা হয়? দুইটা জিনিস আলাদা করতে হবে। এটা স্ল্যাগকে আলাদা ফেলাই দিতে হবে আর স্টিলকে আলাদা নিতে হবে। তাহলে দুইটা এখানে কিন্তু মিক্স অবস্থায় আছে। মিক্স মানে কি? স্ল্যাগটা একটু ভাসমান অবস্থায় আছে, যেহেতু স্ল্যাগটা হালকা হয়। তাহলে এটাকে কিভাবে আলাদা করে সেটা আমরা কালকে দেখবো। কালকে আমাকে মনে করাই দিও যদি আমরা না দেখি এটা, যে ট্যাফলের মাধ্যমে কিভাবে এই শুধুমাত্র আয়রনটাকে আলাদা করা, স্টিলটাকে আলাদা করা হয়, আবার শুধুমাত্র স্ল্যাগকে আলাদা করা হয়। দুইটা দুই পাশে ফালাই দেওয়া হয়। কিভাবে করা হয়? ট্যাফলের মাধ্যমে করা হয়। আর ওয়েস্ট গ্যাসটা এখান থেকে ফিউমের মাধ্যমে বের হয়ে যায়। আর তুমি যে এর ভিতরে আয়রন দিছিলা, প্রথমে পিগ আয়রন দিছিলা, সেটা কি করছো? আর একটা চুল্লি থেকে এই চুল্লিতে নিয়ে আইসা লোড করতে হবে। তো আর একটা চুল্লি থেকে এই চুল্লিতে যে নিয়ে আসবা, সেটা এরকম একটা পাত্রের মাধ্যমে নিয়ে আসবা। পাত্রের মাধ্যমে নিয়ে এসে এটার মধ্যে সেই পিগ আয়রনটা ঢালবা। এই পাত্রটাকে বলে হচ্ছে ল্যাডেল। তাহলে দেখো এখানে কোথায় লেখা আছে ল্যাডেলের কথাটা। ল্যাডেলের কথাটা কই লেখা? এই যে দেখো ল্যাডেলের কথাটা লেখা আছে। ল্যাডেল মানে কি বুঝতে পারছো? একটা কন্টেইনার যেটার মাধ্যমে পিগ আয়রনটাকে পরিবহন করে এই চুল্লির ভিতরে, নতুন যে চুল্লি তার ভিতরে দেওয়া হয়। আচ্ছা, এই যে প্রসেসটা দেখলা, এই চুল্লিটা বা এই প্রসেসটা শুধুমাত্র যে এই বেসিক অক্সিজেন চুল্লিতে করা যায় সেরকম না, এটা আরো অনেক চুল্লিতে করা যেতে পারে। সেরকম একটা চুল্লির নাম হচ্ছে, বর্তমানে তোমরা টিভিতে অ্যাডভার্টাইজ শুনো, ইলেকট্রিক আর্ক ফার্নেস। শুনছো টিভিতে স্টিল অ্যাডভার্টাইজ, স্টিল কোম্পানি অ্যাডভার্টাইজ দেয় যে আমাদের স্টিল ইলেকট্রিক আর্ক ফার্নেস পদ্ধতিতে তৈরি। এর মানে কি? মানে হচ্ছে এই ফার্নেসটা দেখতে এরকম, সেখানে অক্সিজেনের বদলে ইলেকট্রোডের মাধ্যমে ইলেকট্রিসিটি দিয়া গলানো হয়। এতটুকুই পার্থক্য, বাকি সব জিনিস সেম। তার মানে এখানে অক্সিজেনের বদলে ইলেকট্রিসিটি ইউজ করে ইলেকট্রোডের মাধ্যমে এটাকে গলানো হয়। তাহলে এটা হচ্ছে ওই পদ্ধতি। এটা সুবিধা অসুবিধা কি তোমরা নেটে সার্চে দেখতে পারো যে কোনটা বেটার, বেসিক অক্সিজেন ফার্নেস বেটার না ইলেকট্রিক আর্ক ফার্নেস বেটার। ওকে, এবার আসি, আমার স্টিল তৈরি হয়ে গেল। এবার স্টিল তৈরি হওয়ার পরে এটাকে একটা শেপ দিতে হবে। এই শেপ দেওয়াটাকে বলে হচ্ছে কাস্টিং করা। কাস্টিংটা কিভাবে করব? স্টিলটাকে, যে স্টিলটা গলানো হয়ে গেছে সেই স্টিলটাকে আমরা একটা বক্সের মধ্যে আনবো। সেই বক্সের মধ্যে একটা নল আছে, সেই নলের মধ্যে দিয়ে পাস করাবো। স্টিলটা এরকম করে আস্তে আস্তে বের হয়ে আসবে। এখানে দেখো ছোট ছোট কি দেখতে পাচ্ছি? এগুলো হচ্ছে রোলার দেখতে পাচ্ছি। রোলার, রোলার কি জিনিস? তোমরা বসুন্ধরা সিটিতে বা যে কোনো শপিং কমপ্লেক্সে গেলে তোমাদের ব্যাগ চেক করার জন্য ব্যাগ কি জাস্ট একটা বেল্টের উপরে রাখলে ব্যাগ অটোমেটিক চলে যায় না? জি স্যার। সেখানে দেখো রোলার ইউজ করে। হ্যাঁ, এই হচ্ছে সেই ধরনের রোলার। তুমি যদি রোলারের মধ্যে দিয়ে পাস করো তাহলে অটোমেটিক ভাবে রোলার গুলো ঘুরতে 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 এগুলোকে সামনে নিয়ে যাবে। এখন এই যে সামনে নিয়ে যাবে, এর কোনো শেষ আছে? শেষ নাই, এটা চলতেই থাকবে চলতেই থাকবে, এরকম লম্বা, অনেক বড় লম্বা বের হবে। এই জন্য এটাকে বলতেছে কন্টিনিউয়াস কাস্টিং, কন্টিনিউয়াসলি বের হচ্ছে। এখন এই কন্টিনিউয়াসলি বের হলে এতটুকু জায়গা তোমার নাই, এই জন্য এটাকে আমরা কি করবো, কিছুদিন পর পর এটাকে কেটে দিব। এখানে হয়তো কেটে দিব, এখানে হয়তো কেটে দিব। তাহলে এখানে দেখো সেখানে কেটে দিচ্ছে, একটা টর্চের মাধ্যমে কেটে দিচ্ছে, মানে শিখার মাধ্যমে কেটে দিচ্ছে। কেটে এরকম পিস বানাচ্ছে, ছোট ছোট পিস বানাচ্ছে। এই পিস গুলাকে বলা হচ্ছে স্ল্যাব। স্টিলের স্ল্যাব পেয়ে গেলাম, ঠান্ডা হয়ে গেলে স্টিলের স্ল্যাব পেয়ে যাবে। তো এটা হচ্ছে তোমার কন্টিনিউয়াস কাস্টিং প্রসেস। এখন স্টিলের স্ল্যাবটা যদি পেয়ে যাই, দেখতে কিরকম হয়? স্টিলের স্ল্যাবটা দেখতে এইরকম হয়। ঠান্ডা হইলে স্টিলের স্ল্যাবটা দেখতে এরকম হয়ে যায়। এর সাইজ কিরকম হয়? সাইজ হচ্ছে, এর থিকনেস হয় 10 ইঞ্চির মতো, এর উইথ মানে এই উইথটা হয় 30 থেকে 85 ইঞ্চি, আর তার লেন্থ হয় নরমালি 20 ফিটের মতো।
স্যার ওয়েট কত হয় এটা কি দেওয়া আছে? ওই তোমরা বের করতে পারবা। আমি গতদিন শিখেছি না যে স্টিলের ইউনিট ওয়েট কত, 490 পাউন্ড পার ফিট। তো এখানে দুটো ডাইমেনশন দেওয়া হয়েছে, তো তুমি ওয়েট বের করতে পারবা না? জি স্যার। তার মানে এটা মানুষ নিশ্চয়ই সরাইতে পারে না, ক্রেন লাগে সরানোর জন্য। আচ্ছা, এবার এটা দেখতে, এর ক্রস সেকশনটা দেখতে রেক্ট্যাঙ্গেলের মতো। ক্রস সেকশনটা এটা কিন্তু সেমি ফিনিশড, এখনো কিন্তু ফিনিশড হয় নাই। এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো না, এটাকে আরো আমাদের সুন্দর মতো সাইজ হিসেবে বানাইয়া তারপর ইউজ করতে হবে। এটা সেমি ফিনিশড। আচ্ছা, এখন এটাকে যদি আরেকটু ছোট ছোট ভাগে ভাগ করতে পারি, এটাকে আরেকটু কেটে কেটে যদি নেই, তাহলে কেটে কেটে এরকম কেটে কেটে বানাইতে পারি। এটাকে বলে হচ্ছে ব্লক। সাইজটা দেখতে, তারপর সেকশনটা দেখতে রেক্টেঙ্গুলারের মতো অথবা অলমোস্ট স্কোয়ার। তারপর সেকশনাল এরিয়াটা, তারপর সেকশনাল এরিয়াটা হয় 36 ইঞ্চি স্কোয়ার চেয়ে বেশি। এইটা এবং এইটার মধ্যে পার্থক্য কি? এইটা দেখতে স্কোয়ারের মতো এবং এর সাইজটা পুরো সেকশনাল যে সাইজ সেটা লেস দ্যান 36 ইঞ্চি স্কোয়ার, আর এটা ছিল গ্রেটার দ্যান 36 ইঞ্চি স্কোয়ার। তাহলে তোমরা বুঝতে পারলা বুলুম কোনটাকে বলে আর বিলেট কোনটাকে বলে। এটাকে বলে বিলেট। ওকে, এটা হচ্ছে সেমি ফিনিশড। এখন আমরা এই যে স্কোয়ার শেপের বিলেটটা পাইলাম, সেই বিলেটটাকে যদি আমরা আই বিম বানাইতে চাই, এইটা দিয়ে আমরা আই বিম বানাবো। কিভাবে বানাইতে পারি তো আন্দাজ করতে পারতেছ? আই বিম কিভাবে বানাইতে পারি? এইটা থেকে কনভার্ট করে এভাবে বানাইতে পারি, তাহলে আমার ফিনিশড স্টিল পাবো। আমরা আই এর মতো একটা বিম বানাবো, কিভাবে বানাইতে পারি? বিলেটের দুই পাশে ব্লুম দিয়ে জোড়া লাগাইতে পারি। ও বলতেছে একটা অপশন যে স্যার এরকম একটা নিলাম, এরকম একটা নিলাম, এরপরে জোড়া লাগাইলাম, কিন্তু জোড়া লাগাইলে আসলে এই জায়গাগুলো দুর্বল, জয়েন্ট হয়ে যাবে, এই জায়গাগুলো অনেক দুর্বল হয়ে যাবে। এই কারণে আসলে জোড়া লাগানো যাবে না। তাহলে কিভাবে করা যায়? যদি জোড়া না লাগাইয়া কাজটা করতে পারি তাহলে তো খুবই ভালো। কিভাবে করে দেয়? এইটাকে আবার উত্তপ্ত করা হয়, একদম উত্তপ্ত করে লাল করা হয়, নরম করা হয়। এরপরে সেটাকে একটা রোলারের মাঝখান দিয়ে পাস করা হয়। রোলারের মাঝখান দিয়ে যদি পাস করাই, এই জিনিসটাকে রোলারের মাঝখান দিয়ে পাস করা হবে এবং রোলারটাকে একটু চাপাই দিলাম। তাহলে চাপাই দিলে এই প্রথমে শেপটা হবে কি একটু এরকম বাড়বে, এখান থেকে একটু বাড়বে। তারপর যদি আরেকটু তোমরা রোলারটাকে চাপাও, তাহলে সে আরেকটুকু হচ্ছে বাড়বে, আরেকটুকু বাড়বে। এরকম করতে বাড়তে 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 সে এই শেপের আমরা পেয়ে যাব। আমরা যদি চারপাশে তার রোলার এরকম দিয়ে তার ভিতর থেকে পাস করাই তাহলে এরকম শেপ আমরা পেয়ে যাব। তো যদি কেউ টি সেকশন বানাইতে চায়, তার রোলার কোথায় কোথায় দিতে হবে? এখান থেকে রোলার একটা পাস করাইতে হবে, এখান থেকে একটা রোলার পাস করাইতে হবে, আর এখান থেকে একটা রোলার পাস করাইতে হবে। তার মানে গরম করে এটাকে রোলারের মাঝখান দিয়ে পাস করাচ্ছে, তাহলে তার শেপটা এরকম হয়ে যাচ্ছে, কোনো জোড়াতালির কোনো দরকার পড়তেছে। এই কারণে এই ধরনের সিস্টেমটাকে বলে রোলিং, রোলারের মধ্যে দিয়ে পাস করাচ্ছে। তো রোলিং কি জিনিস তোমরা বুঝলা। এই দেখো সেই হচ্ছে রোলিং। কি করতেছে? রোলিংটাকে আবার উত্তপ্ত করতেছে, উত্তপ্ত করে লাল করে দেওয়ার পরে রোলারের মাঝখান দিয়ে পাস করাচ্ছে। এই রোলারটা যদি এন্টি ক্লকওয়াইজ ঘুরে, এই রোলারটা ঘুরে ক্লকওয়াইজ, উল্টা ঘুরে, এই দুইটা রোলার অপোজিট ডিরেকশনে ঘুরে, তাহলেই রডটা সামনের দিকে আগায়। তাহলে দেখো আগে ছিল থিকনেস মোটা, এবার থিকনেস কি চিকন হচ্ছে। এবং তুমি চাইলে এটাকে এরকম চিকনও বানাইতে পারো। তার মানে এখানে দুইটা রোলার ইউজ করলে হয়তো এরকম শেপ পাবা। তুমি যদি 4-5টা রোলার ইউজ করো তাহলে হয়তো আই এর মতো পাবা, টি এর মতো পাবা। তো এই যে তুমি গরম করে রোলারের মাঝখান দিয়ে পাস করাইয়া তাকে শেপ দিলা, এই জন্য এটাকে বলে হট রোলিং। তার মানে হট রোলিং মানে কি? গরম করলা তারপর রোলিং এর মধ্যে দিয়ে পাস করে। তাহলে কোল্ড রোলিং মানে কি হবে বলো তো? তাহলে কোল্ড রোলিং মানে কি হবে? বলো। হট রোলিং যদি গরম করে রোলারের মাঝখান দিয়ে পাস করানো হয়, তাই কোল্ড রোলিং মানে কি? বলো, যা বুঝো সেটাই বলো। স্যার ঠান্ডা করানোর পর পাস করা। হ্যাঁ, ঠান্ডা অবস্থায়
রোলারের মাঝখান দিয়ে পাস করানো, সেটা হচ্ছে কোল্ড রোলিং। ঠান্ডা অবস্থা মানে কি, মানে এখানে যেমন মেটালটাকে অনেক উত্তপ্ত করে তারপরে পাস করেছে, সেটা করা হবে না, সেটা হচ্ছে রুম টেম্পারেচারে যে টেম্পারেচার আছে রুম টেম্পারেচারের রোলার মাঝখান দিয়ে পাস করানো হবে, সেটাকে বলে কোল্ড স্যার রোলিং। এটা কি স্যার ঠিক মতো ডিফরমেশনটা হবে কোল্ড রোলিং এ? হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন, যে আসলে কি কোল্ড রোলিং এ তাহলে কি এত এই যে এখানে এত বড় একটা জিনিস ছিল, এটা যদি গরম না করতাম তাহলে তো এর থিকনেস হইতো না, তাহলে আমরা এটা কি কোল্ড রোলিং এ ঠান্ডা অবস্থায় এটাকে কিভাবে ছোট করব? আচ্ছা, এটা কিভাবে করা যায়, আসলে ঠান্ডা অবস্থায় এটাকে খুবই কম ছোট করা যায়, এতটা বড় ছোট করা যায় না। হুম, খুবই কম। কি করা যায় দেখি একটু পরে আসি। আচ্ছা, এখন আসি একটু হট রোলিং। তাহলে হট রোলিং এর মাধ্যমে যে স্ট্রাকচার তৈরি করা, যে স্টিল তৈরি করা হয় সেই স্টিলকে বলে হট রোলড স্টিল। আচ্ছা, হট রোলড স্টিলটা এখানে যদি খেয়াল করো, যেখান থেকে বের হওয়ার সাথে সাথে তাকে আবার একটু ঠান্ডা করতেছে ওয়াটার দ্বারা, ঠান্ডা হয়ে যাবে, হ্যাঁ ঠান্ডা করতেছে, হয়তো পুরোপুরি ঠান্ডা হয় না, ভিতরে গরম থেকে যায়, আস্তে আস্তে সেটা ঠান্ডা হয়। এই যে সে আস্তে আস্তে ঠান্ডা হইলো, এর কারণে কোনো জায়গা দ্রুত ঠান্ডা হবে, কোনো জায়গা ধীরে ঠান্ডা হবে। তাহলে যদি কোনো জায়গা দ্রুত ঠান্ডা হয় তাহলে সে কি শিরিং বেশি করবে না কম করবে? বলো। ঠান্ডা যদি দ্রুত হয় তাহলে শিরিং করবে বেশি, ঠান্ডা যদি আস্তে আস্তে হয় তাহলে শিরিং করবে কম। ধরো আমি এই যে একটা শীট বানাইতেছিলাম, ধরো কয়েলের মতো, এই শীটটার থিকনেস হচ্ছে 2 মিলিমিটার বানাইতে চাইছি। এখন আমি কিভাবে করলাম, হট রোলিং এর মাধ্যমে এটাকে রোলারের মাধ্যমে পাস করাইয়ে এটাকে পানি দিয়ে মোটামুটি একটা ঠান্ডা করে, তারপরে পুরোটা ঠান্ডা হয় না, নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম, আস্তে আস্তে সে ঠান্ডা হবে। এই যে সে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছে, তখন কি তার সাইজ বাড়বে না কমবে থিকনেস? বলো। ঠান্ডা হলে থিকনেসটা আস্তে আস্তে কমবে। এখন কোন জায়গা যদি বেশি ঠান্ডা হয় তাহলে সেই জায়গাটার সাইজটা বেশি কমে যাবে, এই যেখানে দেখা যাচ্ছে বেশি কমে যাচ্ছে। কোন জায়গার সাইজটা যদি, এখানে সাইজ একটা কমবে, তার মানে ধরো এখানে পাইলাম আমি 1.8 মিলিমিটার, এখানে পাইলাম 1.9 মিলিমিটার, তাহলে এক এক জায়গায় এক এক থিকনেস পেয়ে গেলাম। কারণ কি, কারণ হচ্ছে এটা গরম ছিল তারপরে এটা আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, এর কারণে সে এক এক জায়গায় এক এক রকম থিকনেস। তাহলে এটা কি ভালো হলো না খারাপ হলো? খারাপ। আসলে এই পদ্ধতিতে হট রোলিং এর মাধ্যমে আসলে তুমি সাইজটাকে কন্ট্রোল করতে পারো। তার মানে তুমি 2 মিলিমিটার চাও, বাট এক্স্যাক্টলি 2 মিলিমিটার হয়তো বানাইতে পারবা না। কোন জায়গা 1.8 মিলিমিটার ঠান্ডা হওয়ার পরে পাবা, কোন জায়গায় ঠান্ডা হওয়ার পরে 1.9 মিলিমিটার পাবা। তার মানে অমসৃণ থেকে যাবে, সারফেসটাও অতটা স্মুথ হবে না, ইউনিফর্ম কোয়ালিটি পাবা না। কোয়ালিটি মোটামুটি একটা কোয়ালিটি পাবা, ইউনিফর্ম কোয়ালিটি পাবা। তাহলে এইটা হচ্ছে অসুবিধা হট রোল স্টিলের, এইটা একটা অসুবিধা যে তার কোয়ালিটিটা অতটা ভালো না, সাইজ সব জায়গায় সমান পাওয়া যায় না। এখন তাহলে আমাদের ধরো একজনে স্টিল বানাবে, ধরো কোকাকোলার ক্যান ইউজ করতে স্টিল বানাবে, সে কি এরকম এবড়ো থেবড়ো সারফেসের স্টিল চাবে, না সে আরো মসৃণ সারফেসের স্টিল চাবে? স্যার মসৃণ। মসৃণ। তার মানে তাকে মসৃণ করতে হবে। এখন মসৃণ সে কিভাবে করবে? সে আসলে মসৃণ করা এই হট রোলে মসৃণ পাওয়া যাবে না, তার জন্য আমাকে যেতে হবে কোল্ড রোল। কোল্ড রোলে হচ্ছে মসৃণ পাওয়া যায় কিভাবে? এই যে হট রোল যেটা আছে, হট রোলের মধ্যে কোনোটা একটু ভালো, কোনোটা একটু এভারেজ, কোনোটা একটু খারাপ। তো হট রোলের মধ্যে যারা খুব ভালো, যারা বেস্ট কোয়ালিটি হট রোলের, তাদেরকে আমরা কোল্ড রোলিং এ নিয়ে যাব। তার মানে হট রোল স্টিলটা হচ্ছে কোনটা, যারা অলরেডি, মানে কোল্ড রোল স্টিলটা কোনটা, যারা অলরেডি হট রোল স্টিল, কিন্তু হট রোল স্টিলটাকে আরেকটু যদি আমরা মডিফাই করি, ফার্দার প্রসেসিং করি, তাহলে আমরা কোল্ড রোল স্টিল বানাইতে পারবো। তার মানে এইটা কি আরেকটু প্রসেসিং করে কোল্ড রোল বানানো হয়েছে। তার মানে আসলে একটু আগে যে কোশ্চেনটা করছিল একজন, যে স্যার ঠান্ডা অবস্থায় কতটা আমরা সাইজ কমাইতে পারবো, আসলে তেমন কমাইতে পারবো না, খালি একটু মসৃণ করতে পারবো। যেমন এখানে কিন্তু অলরেডি সাইজটা কমানো, এটাকে আরেকটু মসৃণ করানোর জন্য কোল্ড রোলিং এ নিয়ে গেছে। তাহলে বলতো যে এটা যেহেতু ঠান্ডা অবস্থায় এটাকে শেপ দেওয়া হচ্ছে, তাহলে এ তো আর ঠান্ডা হবে না, তাহলে এর কি সাইজ আবার কমবে? বলো দেখি। না স্যার।
এটা কিন্তু অলরেডি ঠান্ডা অবস্থায় তাকে রোলারের মাঝখান দিয়ে পাস করাইয়া শেপ দেওয়া হচ্ছে। তো নর্মাল টেম্পারেচারেই যদি তাকে শেপ দেওয়া হয়, তাহলে নর্মাল টেম্পারেচারে সে কি আর তার সাইজ শ্রিঙ্ক করবে? করবে না, সে কিন্তু উত্তপ্ত নাই। বুঝতে পারছো? একটা উত্তপ্ত জিনিসকে উত্তপ্ত থেকে তুমি যদি ঠান্ডা করো তখন সে হচ্ছে চিকন হয়ে যায়, শ্রিঙ্ক হয়ে যায়। বাট এটা তো তুমি ঠান্ডা অবস্থাতেই রোলার মাঝখানে পাস করেছো, তাহলে এ আর শ্রিঙ্ক করবে না। তার মানে কি এর স্মুথ সারফেস আমরা পাবো, এবং এর সব জায়গায় আমি 2 মিলিমিটার মেনটেন করতে পারবো। তার মানে একজন কোকা-কোলা কোম্পানির মালিক সে কোন স্টিল চুজ করবে যদি সে ক্যান বানাইতে চায়? হট রোল না কোল্ড রোল? Cold, sir. দাম বেশি হবে কোনটা? Sir, colder. কোল্ডের। আচ্ছা, আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে, আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে হট রোল দরকার না কোল্ড রোল দরকার, কি মনে হয়? ধরো আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে হয়তো কয়েল ইউজ করি না, আমরা হয়তো রড ইউজ করি। তো আমাদের যে রডটাও তো আমরা কোল্ড স্টিল বানাইতে পারি। তো সেটা কি কোল্ড স্টিল বানাইলে সুবিধা হবে না অসুবিধা? বিল্ডিং এর রড, Sir, cold লাগবে। বিল্ডিং এর রড যদি কোল্ড স্টিল ইউজ করো, কোল্ড স্টিলের সারফেস স্মুথ হয় না অমসৃণ হয়? আমরা কোনটা চাই? আমাদের রডটা অমসৃণ হলে ভালো না মসৃণ হলে ভালো? স্যার রড একটু অমসৃণ হলে ভালো। কারণ কি? কারণ সে কনক্রিটের সাথে বন্ডটা ভালো হবে। কনক্রিট গুলো ভালোভাবে লেগে থাকবে। হ্যাঁ, মানে আমাদের কিন্তু এই কোল্ড রোলের কোনো দরকার নাই। আমাদের যে কাজ, সে কাজের জন্য হট রোলই ভালো। তার মানে আমাদের ক্ষেত্রে হট রোল স্টিল দ্বারাই সমস্ত কিছু করা হয়। তার মানে যত ধরনের স্টিলের সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে স্টিল দেখতেছো তার বেশিরভাগই হচ্ছে হট রোল। তার মানে আমরা যে সব টাই বিম বানাই, হ্যাঁ, এই যেমন আই বিম বানাই বা টি বিম বানাই, এগুলো কিন্তু সব হট রোলিং এর মাধ্যমে বানানো। এটাকে আর ফার্দার প্রসেসিং করা হয় না। এই জন্য দেখবে আমাদের রডগুলোর সারফেস কিন্তু অমসৃণ। আমাদের যে রডও থাকে সেই রডটাও কিন্তু অমসৃণ, আমাদের দরকারই অমসৃণ। আচ্ছা, তাহলে আমরা পার্থক্য বুঝলাম, হট রোলড এবং কোল্ড রোল স্টিলের মধ্যে পার্থক্য বুঝলাম। এবার আসি আমাদের টোটাল প্রসেসটা যদি আমরা একটু দেখি চার্টের মাধ্যমে কি কি করছি আমরা। প্রথমে আমরা আয়রন মেকিং এ আমরা একটা ব্লাস্ট ফার্নেস চুল্লিতে আমাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলো লোড করছি। সেখানে নতুন কিছু ওয়ার্ড দেখতে পাচ্ছ, পিলেট আর হচ্ছে সিন্টার্ড ওর। এটা কি জিনিস আমরা কালকের ক্লাসে জানবো। আমরা হচ্ছে আয়রন ওর কোক লাইমেশন দিচ্ছি, তার সাথে আবার এই জিনিসটা অ্যাড করছি। এই জিনিসটা কি জিনিস আমরা নেক্সট ক্লাসে জানবো। এই সমস্ত জিনিস আমরা অ্যাড করলাম ব্লাস্ট ফার্নেসে। তারপর হচ্ছে ভিতর থেকে বাতাস দিলাম, এটা গলে গেল, গলে যাওয়ার পরে এটাকে নতুন একটা চুল্লিতে নিয়ে গেলাম। সেটা এই চুল্লি হতে পারে অথবা এই চুল্লি হতে পারে, বেসিক অক্সিজেন ফার্নেস হতে পারে অথবা ইলেকট্রিক আর্ক ফার্নেস হতে পারে। এইটা থেকে আমরা স্টিল পেয়ে গেলাম, সেই স্টিলটাকে কন্টিনিউয়াস কাস্টিং এর মাধ্যমে আমরা স্ল্যাবগুলো এগুলো বানাইলাম। এটা ঠান্ডা হয়ে গেল। এটাকে যদি পরবর্তীতে আমাদের কোনো আই সেকশন, টি সেকশন, এল সেকশন, প্লেট সেকশন বানাইতে হয়, তাহলে আমরা রোলিং এর মাধ্যমে বানাইতে পারলাম। রোলিং এর মাধ্যমে বানিয়ে নতুন আমাদের যেটা দরকার সেই আমরা পেয়ে যাব। স্লাগ, স্লাগ মানে কি ছিল মনে আছে? স্লাগ মানে কোনটা ছিল? ভেজাল, যেটা ভাসতেছিল। হ্যাঁ, আয়রনের যে সমুদ্র ছিল বা ধরো আয়রনের যে নদী ছিল বা আয়রনের যে পুল ছিল, সে আয়রনের পুলে যেটা ভাসতো কালো কালো দেখতে, সেটাই হচ্ছে স্লাগ বা ইম্পিউরিটিস। তো সেটা ঠান্ডা হইলে দেখতে এরকম হয়। তো এটার মধ্যে কি কি থাকে তার একটা লিস্ট দেওয়া আছে। এটার ভিতরে ইম্পিউরিটিস থাকে যেটা আকরিকের মধ্যে ছিল। আকরিক থেকে আমরা আয়রনটাকে নিয়ে নিছি আর বাকি জিনিস স্লাগে পরিণত করছি। তাহলে বাকি যেমন লাইম থাকতো, সিলিকা থাকতো, অ্যালুমিনিয়াম থাকতো আকরিকের মধ্যে, সেগুলো আমরা স্লাগের মধ্যে ঢুকাই দিছি, স্লাগ বানাই দিছি সেগুলোকে। আর শুধু পিওর আয়রনটাকে নিয়ে নিছি। ওকে, তো এই স্লাগটাকে আমরা ফালাই দিব। আসলে আমাদের স্টিলে স্লাগটা ফালাই দিতে হবে। স্টিলের মধ্যে স্লাগ থাকা যাবে না, ভেজাল থাকা যাবে না। বাট এই স্লাগটা একটা বাই প্রোডাক্ট হিসেবে তৈরি হচ্ছে। এটাকে কি আমরা ফালাই দিব? না, ফালাই দিব না। এটাকে আমরা হচ্ছে বিভিন্ন কাজে ইউজ করতে পারি। যেমন কি কি কাজে ইউজ করতে পারি? আমাদের যে রোড কনস্ট্রাকশন, সেই রাস্তায় আমরা এটাকে ইউজ করতে পারি, এগ্রিগেট হিসেবে ইউজ করতে পারি, আমরা সার হিসেবে ইউজ করতে পারি, আমরা তাকে সিমেন্ট তৈরিতে ইউজ করতে পারি, আমরা তাকে হচ্ছে নদী শাসনের কাজেও ইউজ করতে পারি।
এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। আচ্ছা, এবার আসি নতুন একটা ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আমাদের বর্তমান বাজারের নাম শুনে থাকবা তোমরা, টিএমটি বার। নাম শুনছো না? জি স্যার। টিএমটি বার, টিএমটি বারের নাম মানেটা কি এবং এটা কি জিনিস সেটা আজকে আমরা শিখবো। টিএমটি বারের ফুল ফর্ম হচ্ছে থার্মো মেকানিক্যালি ট্রিটেড বার, আর প্রসেসটাকে বলে থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্ট। তার মানে থার্মো মেকানিক্যাল ট্রিটমেন্টের মধ্য দিয়ে যে বার তৈরি করা হয় সেটাকে বলে টিএমটি বার। এটা কি জিনিস দেখো, আমাদের এখানে দুটি রড বানানো দেখাচ্ছে। রড কিভাবে বানাচ্ছে, রডটাকে গরম করতেছে, এরপরে সেটাকে একটা রোলারের মাঝখান দিয়ে পাস করাচ্ছে, এরকম রড হয়ে বের হচ্ছে। বের হওয়ার সাথে সাথে এটাকে খুবই ঠান্ডা করতেছে। একবার এটা খুবই গরম, আর ঠিক সাথে সাথে তাকে খুবই ঠান্ডা করতেছে। তাহলে কি হবে, ঠান্ডা করার ফলে তার বাইরের সারফেসটা হঠাৎ করে ঠান্ডা হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, কিন্তু ভিতরের সারফেসটা ঠিকই গরম থাকে। তাহলে এটা যদি তুমি আস্তে আস্তে ঠান্ডা হইতে দাও এরপরে, তখন কি হবে, আস্তে আস্তে যখন এটা ঠান্ডা হবে তখন এর ভিতরের গরমটা বাইরের সারফেসটাকে টেম্পারিং করতে থাকে, এটাকে বলে টেম্পারিং। তার মানে দেখে এটা অটোমেটিক টেম্পারিং হচ্ছে, আমাদের কোনো পিটানো লাগতেছে না, নিজে নিজে টেম্পারিং হচ্ছে। তো এই যে জিনিসটা পাইলে, এটা আলটিমেটলি ঠান্ডা হলে দেখতে এরকম হয়, বাইরের সারফেসটা দেখতে একরকম কালার আর ভিতরের সারফেসটা দেখতে আরেক রকম কালার। তার মানে একটা টিএমটি বার তুমি তার পুরো সেকশন দেখিয়ে বুঝতে পারবা যে একটা টিএমটি বার, কারণ তার দেখতেই কিছুটা পার্থক্য। এখন বলো তো তোমাদের কাছে কি মনে হচ্ছে যে এই বাইরের সারফেসটা শক্ত বেশি না ভিতরের সারফেসটা শক্ত বেশি? স্যার বাইরের সার্ভিস শক্ত বেশি স্যার। তার মানে বাইরের সারফেসটা শক্ত, ভিতরের সারফেসটা নরম। তোমরা জি ডার্ক স্যার। ফ্যান্টাসি বিস্কুট খাইছো নিশ্চয়ই, বা চকলেট স্নিকার্স, এগুলা কি হয়, বাইরের সারফেসটা ক্রাঞ্চি আর ভিতরে কি থাকে, চকলেট থাকে। তাহলে এই রডটাও আসলে এটার সাথে কিছুটা তুলনা করা যায়। বাইরের সারফেসটা দেখতে হচ্ছে শক্ত, দেখতে না আসলেও শক্ত, আর ভিতরের সারফেসটা নরম। তাহলে বলো তো যে বাইরের সারফেসটা ব্রিটেল হবে না ডাক্টেল হবে? স্যার বাইরের সার্ভিস স্যার ব্রিটেল স্যার। আর ভিতরের সারফেসটা? স্যার ডাকটাইল। তাহলে একই রডের মধ্যে তুমি দুইটা গুণ পাচ্ছ, যেটা অভাবনীয় একটা সাফল্য আমাদের জন্য, যে আমরা রড একই সাথে ব্রিটল রড পাচ্ছি, একই রডের মধ্যে আবার ডাকটেল রড পাচ্ছি। ভিতরের অংশটুকু ডাকটেলের মতো কাজ করতেছে, বাইরের অংশটুকু ব্রিটেলের মতো কাজ করতেছে। তাহলে আমাদের এটা একটা খুবই অ্যাডভান্স একটা সাফল্য আমাদের, যে আমরা একই রডের মধ্যে ডাকটেল ব্রিটেল দুইটার গুণই পাচ্ছি। তো এখন এই বাইরের সারফেসটা শক্ত হওয়ার পর একটা সুবিধা পাচ্ছি। সুবিধা কি, যে বাইরের সারফেসে আমরা হচ্ছে ঝালাইও করতে পারতেছি। যদি বাইরের সারফেসটা ঝালাই শক্ত না হলে তাহলে ঝালাই করতে পারতাম। তার মানে টিএমটি বার ঝালাই করা যায়, এটা একটা তার সুবিধা। আচ্ছা, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। আর এখানে তোমাদেরকে আমি ফার্স্ট ক্লাসের দিকে আমি বলছিলাম যে অস্টিনিটিক, মার্টেনসিটিক, ফেরিট, এগুলো কি জিনিস নেটে সার্চ দিতে বলছিলাম, সেটা নেটে দেখে নিও। হ্যাঁ, সেটা কিন্তু দেখে আসতে পারে। ওকে, আচ্ছা, এবার আসি টিএমটি বারটা। টিএমটি বার আসলে যেহেতু থার্মোমেকানিক্যালি ট্রিটেড, সে আসলে খুব বেশি টেম্পারেচার সহ্য করতে পারে। তার মানে সে ধরো 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত টেম্পারেচার সহ্য করতে পারে। ধরো একটা বিল্ডিং এ আগুন লাগলো, একটা বিল্ডিং এ ধরো আল্লাহ না করুক আগুন লাগলো, এখন ফায়ার সার্ভিস আসতে আসতে ধরো 2 ঘন্টা লাগবে। এই 2 ঘন্টার মধ্যে যদি রডটা বেঁকে যায়, গলে গিয়ে, তাহলে স্ল্যাব কি থাকবে না ভেঙে পড়বে? স্যার ভেঙে যাবে স্যার। তাহলে আসলে আমাকে কি করতে হবে, 2 ঘন্টা ট্যাকেল দিতে হবে, অন্তত ফায়ার সার্ভিস আসা পর্যন্ত রডটাকে তার স্ট্যান্ড ধরে রাখতে হবে। না হলে মানুষ, ফায়ার সার্ভিস মানে আগুনে না মরার আগেই বিল্ডিং চাপা পড়ে মরে যাবে। তো এই কারণে প্রত্যেকটা রড কি বা প্রত্যেকটা বিল্ডিং কি ফায়ার সার্ভিস আসার আগ পর্যন্ত তাকে নিজে থেকে, ফায়ার সার্ভিস আসার সময়টা পর্যন্ত নিজে থেকে একটু প্রতিরোধ করতে হবে। তো টিএমটি বার সেখানে হেল্প করে। আচ্ছা, আর কি আছে টিএমটি বারে? আমরা হচ্ছে কি পাচ্ছি, ওয়েল্ডিং পাচ্ছি, ওয়েল্ডিং করতে পারবো। আর হচ্ছে টিএমটি বার হচ্ছে করোশন রেজিস্ট্যান্ট এবং মরিচা ধরে না। তাহলে যেসব এলাকায় মরিচা ধরার সম্ভাবনা বেশি, যেমন আর্দ্রতাপূর্ণ এলাকা, যেমন নদীর পাশের এলাকা বা কক্সবাজার এলাকা বা সমুদ্রের এলাকা, যেখানে আর্দ্রতা অনেক বেশি, সেখানে মরিচা ধরার সম্ভাবনা বেশি। তো সেই কারণে সেসব এলাকায় মরিচা ধরে না এরকম রড ইউজ করা হয়। এরকম রড কোনটা? টিএমটি বার। টিএমটি বারে মরিচা কম ধরে বা মরিচা রেজিস্ট্যান্ট। তাহলে টিএমটি বার গুলা কোথায় ইউজ করা হয় বুঝতে পারছো?
তাহলে তোমাদের আয়রন চ্যাপ্টার বা স্টিল চ্যাপ্টার শেষ। আর কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। অ্যাটেন্ডেন্সটা দিতে থাকো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি